কি? শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন করছে, আপনি ছাত্রলীগ এবং যুবলীগকে উস্কানি দিচ্ছেন যে তারা যাতে মাঠে গিয়ে তাদের উপরে আক্রমণ চালায়, তাদেরকে দমন পীড়ন চালায়, এই সুযোগটা তৈরি করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে বর্তমান এই পরিস্থিতিতে সরকার যদি তাদের সহিংস পদ্ধতি থেকে ফেরত না আসে, তবে সে একটা সহিংস গণ অভ্যুত্থানের দিকে সবাইকে যেতে বাধ্য করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বর্ডার গার্ড, এগুলোর দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের অধিকার সমুন্নত রাখা। সে যদি সেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকারকে অপরিবর্তনীয় হিসেবে হাজির করার চেষ্টা করে, নিশ্চয়ই গণতান্ত্রিক একটা দেশে জনগণরাই সেটার একটা জবাব তৈরি করে দেবে। নানান রকমভাবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের হত্যাকাণ্ডের সংখ্যা লুকিয়ে রাখা, সেটাকে প্রকাশ না করা। আমরা কিন্তু গত সপ্তাহের আগ পর্যন্ত সরকারের কাছ থেকে অফিসিয়ালি মৃত্যু এবং নিহতের তালিকা কেবলমাত্র প্রথম একটা পেয়েছে, সেখানে কিন্তু সবার নাম নেই, কেবলমাত্র একটা সংখ্যা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। কাজেই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটার আসলে সংখ্যাটা ঠিক কত পরিমাণে সেটা কিন্তু আমরা এখনও জানি না। হত্যাকাণ্ডের সংখ্যাটা লুকিয়ে রাখার পেছনে নিশ্চয়ই তাহলে কোনো উদ্দেশ্য আছে, এবং এটা কিন্তু আমাদের কোটা সংস্কার আন্দোলনের প্রথম দফা, এটি দ্বিতীয় দফা। কারণ 2018 সালে আমরা আবার কোটা সংস্কারের দাবিতে আরেক দফা আন্দোলন দেখেছি, এবং সেখানে আপনারা জানেন যে সরকার কিন্তু একেবারেই হঠকারীভাবে নিজের সিদ্ধান্তে একটা প্রজ্ঞাপন জারি করে কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল করে দিয়েছে, যেটা কিন্তু শিক্ষার্থীদের দাবি ছিল না। তাহলে সরকার তখন সেই সিদ্ধান্তটা কেন নিল? এবং সেই সিদ্ধান্তটা নেবার ফলে তো আসলে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেনি, সে নিজের থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে আন্দোলন দমন করার জন্য। কাজেই সেই যে আন্দোলন দেখলেই তার মধ্যে একটা ভয় যে কাজ করে, ভয়টা কোথা থেকে আসে? সরকার স্থায়ী কোনো ব্যবস্থা না। আজকে এক সরকার আছেন, পর আরেকজন সরকার আসবেন, কিন্তু রাষ্ট্র স্থায়ী থাকবে। কাজেই সরকার যদি নিজেকে অপরিবর্তনীয় হিসেবে হাজির করতে চায়, এবং সেটার জন্য যদি রাষ্ট্রীয় যেই ব্যবস্থাপনাগুলো রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বর্ডার গার্ড, এগুলোর দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের অধিকার সমুন্নত রাখা, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করা। সে যদি সেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকারকে অপরিবর্তনীয় হিসেবে হাজির করার চেষ্টা করে, নিশ্চয়ই গণতান্ত্রিক একটা দেশে জনগণরাই সেটার একটা জবাব তৈরি করে দেবে, এবং সেই জবাব তৈরি করার পদ্ধতি সরকার খুলে দিয়েছে আমি বলবো। কারণ তারা একটা আন্দোলন, যেটি একেবারেই শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, সেখানে ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে হামলা করে, শিক্ষার্থীদেরকে হেনস্থা করে, আহত করে, খুন করে, সহিংস পদ্ধতিতে আন্দোলনটাকে নিয়ে যেতে বাধ্য করেছে। আজকে বিরোধী পক্ষ, কালকে শিক্ষার্থী, পরশুদিন আমরা হব হয়তো বা শিক্ষক, সাধারণ জনগণরা অলরেডি নিহত হয়েছেন, খুনের শিকার হয়েছেন। কাজে জনগণের পথ কিন্তু আর খোলা নেই। তো আমার মনে হয় যে সরকার একটা সহিংস পদ্ধতি বেছে নিয়ে, এবং সেটাকে আমি বলবো যে জনমত তৈরি করার চেষ্টা করছে যে এই সহিংসতাটা জায়েজ। সেই জায়েজ করার পদ্ধতি কিন্তু জনগণ প্রত্যাখ্যান করেছে, শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে, শিক্ষকরা প্রত্যাখ্যান করেছে। আমার মনে হয় যে বর্তমান এই পরিস্থিতিতে সরকার যদি তাদের সহিংস পদ্ধতি থেকে ফেরত না আসে, তবে সে একটা সহিংস গণ অভ্যুত্থানের দিকে সবাইকে যেতে বাধ্য করবে। নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে আমরা ইতিমধ্যে নানান ধরনের সংকটে পতিত আছি। আপনারা জানেন যে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, ডলার সংকট চলছে। এই পরিস্থিতিতে এই ধরনের একটা রাজনৈতিক অস্থিরতা আমাদের দেশের অর্থনীতিকে আরও দুর্বল করে তুলবে, এবং সেই দুর্বলতার দায়িত্ব সরকারকেই নিতে হবে, কারণ তিনি এই দুর্বলতা তৈরি করবার সুযোগ তৈরি করে দিচ্ছেন। গতকালকেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে সরকারকে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি এসেছে, সেখানে যেই বাংলাদেশে চলমান যে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘন, এগুলোর সম্পর্কে সুষ্ঠু তদন্ত এবং সরকারের কাছ থেকে একটি ভাষ্য জানতে চাওয়া হয়েছে। আমাদের মন্ত্রী থেকে শুরু করে আমি বলবো প্রধানমন্ত্রী পর্যন্ত, যিনি সরাসরি নানান রকমভাবে আপনারা দেখবেন বিভিন্ন সময় ছাত্রলীগেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা মাঠে থাকেন। আপনারা মাঠে থাকার অর্থ কি? শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন করছে, আপনি ছাত্রলীগ এবং যুবলীগকে উস্কানি দিচ্ছেন যে তারা যাতে মাঠে গিয়ে তাদের উপরে আক্রমণ চালায়, তাদেরকে দমন পীড়ন চালায়, এই সুযোগটা তৈরি করে দেওয়া হচ্ছে। কাজেই সেই দায়িত্ব তো আসলে কোনোভাবে কেউ এড়াতে পারে না। একটা খুবই দুর্দান্ত, মানে শিক্ষার্থীরাই আসলে আমাদের পথ প্রদর্শক। আমরা ক্লাসে শিক্ষার্থীদের পড়াই বটে, কিন্তু এই পরিস্থিতিগুলোর মধ্যে আসলে আমরা বুঝতে পারি যে শিক্ষার্থীরাই আমাদের আসল শিক্ষক। এবং এই যে শোক দিয়ে, কালো দিয়ে, আমরা দেখেছি বিভিন্ন সময় কালো রঙের নানান ধরনের ব্যবহার করে, এবং তারা যে একটা অভিনব কায়দায় সেই শোকটাকে শক্তিতে যে পরিণত করেছে, এবং সেই শক্তির রূপক হিসেবে লাল রঙটাকে তারা বহন করতে পেরেছে, এটাই তো আসলে আমাদের সত্যিকার অর্থের মুক্তিযুদ্ধের শিক্ষা। এবং সেই মুক্তিযুদ্ধের শিক্ষা এবং সেই চেতনা শিক্ষার্থীরা ধারণ করতে পেরেছে বলেই তাদের মাথায় এই লাল রঙে কিন্তু এসে আমাদের জাতীয় পতাকার মাঝখানে বড় করে একটা লাল বৃত্ত আছে। সেই লাল বৃত্তের মাহাত্ম্য কি, সেটা কি শিক্ষার্থীরা জানে না? তারা কিন্তু অনুপ্রেরণাগুলো সেই জায়গাগুলো থেকে নিচ্ছে। কাজেই সরকার যতই মুখে ভুলিয়ে আওড়াক, আমাদের শিক্ষার্থীরাই আসলে সঠিক মুক্তির পথে আছে। এবং আমি মনে করি শিক্ষার্থীরা এই কালোর বদলে লালকে সামনে রেখে তারা আমাদের সামনে যেই মুক্তির পথ এবং বিপ্লবের পথ তৈরি করে দিচ্ছে, আমরা সেই পথেই এগিয়ে যেতে পারবো।